সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর সকলে যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি পাচ্ছি। স্যার। ওকে। তাহলে আমরা আজকে কিছু বলছো? আচ্ছা, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাব। আজকে আমরা দেখি আমাদের ক্লাসে আলোচ্য সূচিতে কি কি আছে, একটু আমরা দেখে আসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে আমি যে ক্লাস নিব সেই পদার্থবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের পদার্থবিজ্ঞানের কোর্স কোড 21701। কোর্সের নাম হলো বলবিদ্যা, আর লেকচার নম্বর হলো 7, অর্থাৎ আজকে আমরা 7 নম্বর ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছি। লেকচারের শিরোনাম হলো ঘাত বল, বলের ঘাত এবং ঘর্ষণ। আর এই পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বিএম নাহিদ নওয়াজ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি। আমি বর্তমানে সরকারি এমএম কলেজ যশোরে কর্মরত রয়েছি। তো ঠিক আছে, তাহলে চলো আমাদের আজকের আলোচ্য সূচিতে কি কি আছে আমরা একটু দেখে আসি। আলোচ্য সূচিতে আছে আমাদের আজকের ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। স্থিতি ঘর্ষণ কোণ ও স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। একই সাথে 4 নম্বরে খেয়াল করো গতীয় ঘর্ষণ কোণ এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মধ্যেও সম্পর্ক স্থাপন করতে হবে। আর এই স্থিতি ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করতে যে আমরা আরো একটা ইনফরমেশন পাবো, সেটা হলো স্থিতি ঘর্ষণ কোণ ও নিশ্চল কোণের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তো ঠিক আছে, তাহলে আমরা সোজা চলো আমরা আমাদের আজকে ক্লাসে চলে যাই। প্রথমত আমরা যেটা করব সেটা হলো ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে ঘাত বল এবং বলের ঘাত কারে বলে সেটা একটু আমরা দেখে আসি। যদি আমরা এটা না বুঝি তাহলে আসলে আমরা বুঝতে পারবো না যে ঘাত বল কারে বলে। খেয়াল করো, বলা হচ্ছে খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল বস্তুর উপরে প্রযুক্ত হয় তাকে ঘাত বলা বলা হয়। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল বস্তুর উপরে প্রযুক্ত হয়। খেয়াল করতে হবে এক্ষেত্রে, তুমি ক্রিকেট ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করা হচ্ছে খুব অল্প সময়ের জন্য, কিন্তু 4-6 হয় না, 4-6 হয়ে যাচ্ছে। দেখো যখন খেলা চলে, যখন ফুটবল খেলা চলে, আস্তে করে আলতো ভাবে মনে হয় যেন পাটা ফুটবলের গায়ে লাগাইছে, কিন্তু বলটা কিন্তু অনেক দূরে চলে যায়। অর্থাৎ খুব অল্প সময়ের জন্য কিন্তু খুব বড় মানের বল প্রযুক্ত হয়, তাকে বলা হয় ঘাত বল। আর বলের ঘাত কি? বলের ঘাতটা যে ক্রিয়াকাল যদি খুব অল্প হয় তাহলে সেটি এবং বলের যে বল প্রয়োগ করা হয় এই দুটোর গুণফলকে বলের ঘাত বলা হয়। খেয়াল করে দেখো, কোন বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। খেয়াল করতে হবে, এখানে একটা আছে ঘাত বল আর একটা আছে বলের ঘাত। যেখানে র আছে সেখানে গুণ আছে। এই কারণে দেখো, কোন বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। সাধারণত একে আমরা যে দ্বারা প্রকাশ করি। তোমরা এক্ষেত্রে যে আমরা যখন এই সংজ্ঞা দুটা পড়ি তখন কিন্তু একটা সংজ্ঞা আরেকটার মধ্যে চলে যাওয়ার ভয় আছে। এজন্য তোমাদের মনে রাখার চেষ্টা হলো, দেখো বলের ঘাত র আছে, তাহলে নিশ্চিত ভাবে কোনো না কোনো গুণ আছে। কার সাথে গুণ? বলের সাথে বলের ক্রিয়াকালের গুণ। এই দুটা জিনিস তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন দেখি ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে আমরা সম্পর্কটা কিভাবে প্রতিস্থাপন করতে পারি সেটা আমরা একটু খেয়াল করব। ধরি কোনো বস্তুর উপর এফ বলটি সময় ধরে যদি ক্রিয়া করে, তাহলে আমরা ওখান থেকে অনায়াসে কিন্তু আমরা বলের ঘাত পেতে পারি যে সমান এফটি, যা ইতিমধ্যে দেখে এসছি। এই যে একটু আগেই দেখে আসছি, বলের ঘাতের সংজ্ঞায় ছিল বল এবং ক্রিয়াকালের গুণফল, এই দুটাকে বলেছি বলের ঘাত। তাহলে আমরা কার সাথে কিসের তুলনা করতেছি মনে আছে তোমাদের? ঘাত বল এবং বলের ঘাতের মধ্যে সম্পর্ক স্থাপন করব। এক্ষেত্রে খেয়াল করে একটু, বলের ঘাত হলো যে সমান এফটি। তাহলে আমরা এখানে একটা ভরবেগের মধ্যে যে পরিবর্তন আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। তার মানে যে সমান এম এ টি। খেয়াল করো, যে সমান এম এ টি। তাহলে এর মানটা আমরা এখানে যদি বসাই, এ সমান আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি। এটা যদি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি তাহলে অনায়াসে কিন্তু আমরা এটা এর মান যদি আমি এখানে বসাই তাহলে আমরা কি পাই? যে সমান এম ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। দেখো দুই পাশের টি যখন কাটাকাটি করে, দুই পাশের টি যদি কাটাকাটি করে তাহলে এখানে পড়ে আছে যে সমান এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ আমরা যদি এক্ষেত্রে গুণ করে দিই তাহলে আমরা পাবো যে সমান এম ভি মাইনাস এম ইউ।
অর্থাৎ আদি ভরবেগের পরিবর্তন। খেয়াল করতে হবে, তাহলে আমরা বলের ঘাত পেয়েছি কি ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তনের হার না, কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, শুধুমাত্র আদি ভরবেগের পরিবর্তন পেয়েছি, এটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাতের সাথে আদি ভরবেগের পরিবর্তনের একটা সম্পর্ক আছে, সেটা আমরা পেয়েছি j = mv - mu আকারে। তোমরাও একটু খেয়াল করো, বলের ঘাত ও ভরবেগের পরিবর্তন পরস্পর কি হবে, সমান হবে। এই যে বলের ঘাত যে আর ভরবেগের পরিবর্তন হচ্ছে mv - mu, তাহলে এরা পরস্পর কি হয়, সমান হয়। কি বুঝতে কি অসুবিধা? না স্যার। তাহলে আমরা কিন্তু প্রথমে শুরু করেছিলাম একটা ক্লাস, যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে, দেখো ঘাত বল আর বলের ঘাতের মধ্যে সম্পর্ক, কিন্তু আমরা কিন্তু ঘাত বলের ঘাতের সাথে ভরবেগের পরিবর্তনের সম্পর্ক কিন্তু দেখেছি। তাহলে আমরা যদি এখান থেকে খেয়াল করি ঘাত বলটা কি আর বলের ঘাতটা কি, তাহলে তোমরা কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক ইজিলি কিন্তু তোমরা বের করতে পারবা। কিভাবে দেখো, ঘাত বলটা আছে খুব অল্প সময়ের জন্য, সেটা কি বড় মানের বল, এটা কিন্তু আমার যে বলটা ক্রিয়াশীল হচ্ছে, যেমন যদি আমার ইসের উপরে পিঠের উপরে যদি কেউ আঘাত করে, আঘাত করার সময়টা কিন্তু খুব অল্প, কিন্তু ক্রিয়াকাল কিন্তু বহুকাল কিন্তু চলতে পারে, এটাকে বলা হয় ঘাত বল। আর বলের ঘাতটা কি, কোনো বল আর ওই ক্রিয়াকাল ওই দুটোর গুণফলকে আমরা বলের ঘাত বলতেছি, কিন্তু এটা কতদিন পর্যন্ত প্রযোজ্য এটা কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তো ঘাত বলে কিন্তু অনেক অনেক এর ক্রিয়াকাল কিন্তু অনেক পর্যন্ত বিস্তৃত হতে পারে, কিন্তু এখানে কিন্তু ক্রিয়াকাল খুব অল্প, মানে ক্রিয়াকাল কিন্তু খুব কম সময়ের জন্য। এটা যেমন j=ft পেয়েছি, ওটা কিন্তু j=ft না, ওটা একটা বড় মানের, একটা খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের যে বল প্রযুক্ত হয় তাকে আমরা বলতেছি ঘাত বল। তাহলে খেয়াল করো, এটা হলো বল এবং ক্রিয়াকালের গুণফল, আর ওইটা শুধুমাত্র বল। কি কথা বুঝাতে পারছি আমি? জি স্যার। ধন্যবাদ। তাহলে জি স্যার। তাহলে আমরা ওইখান থেকে আমরা বলের ঘাতের সাথে কিন্তু আরেকটা সম্পর্ক পেয়েছি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান হয় সর্বদা। ওকে, তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনে চলে যাই। 2 নম্বর ইকুয়েশন ছিল স্থিতি ঘর্ষণ কোণ ও স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন। এইগুলো বুঝতে গেলে তোমাকে কিন্তু ভালো কনসেন্ট্রেশন ক্লিয়ার রাখতে হবে। ক্লিয়ার রাখো, তোমাদের মাইক্রোফোন যাদের অন আছে একটু কষ্ট করে মাইক্রোফোন গুলো অন অফ করে ফেলো। খেয়াল করো, স্থিতি ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করবো আমি। তাই যদি সম্পর্ক স্থাপন করে, স্থিতি ঘর্ষণ কোণ, স্থিত ঘর্ষণ কোণ কারে বলে আমরা সেটা দেখে আসি। এখানে তোমরা ছবির মধ্যে কিন্তু খেয়াল করতে হবে, এটা লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে স্থিতি ঘর্ষণ কোণ বলে। এখানে দুইটা কোণ আছে, দেখো, একটা কোণ আছে অভিলম্ব প্রতিক্রিয়া আর একটা আছে লব্ধি প্রতিক্রিয়া। এই দুটো বলের মধ্যে লব্ধি হচ্ছে r', আর এটা হলো আমার অভিলম্ব প্রতিক্রিয়া আছে r। সেটাই বলতেছি, অভিলম্ব প্রতিক্রিয়া এবং লব্ধি প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণকে বলা হয় স্থিতি ঘর্ষণ কোণ। আমি আবারও বলতেছি, এই অভিলম্ব প্রতিক্রিয়া এবং লব্ধি প্রতিক্রিয়ার মধ্যবর্তী যে কোণ তাকে আমরা বলতেছি স্থিত ঘর্ষণ কোণ, আর এটা আমরা থিটা f দ্বারা প্রকাশ করেছি। তো থিটা f দ্বারা প্রকাশ করেছি, তাহলে আমরা কি কি পেতে পারি সেগুলো আমরা এখান থেকে একটু স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কারে বলে সেটা আমরা এখানে বের করতে পারি। খেয়াল করে দেখো, সীমাস্থ স্থিত ঘর্ষণ কোণ, সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মান, এই দেখো fs এর মান ও অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে, তাহলে fs/r এর মানকে আমরা বলতেছি নিউ এস, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। আমি আবারও বলতেছি, সীমাস্থ স্থিত ঘর্ষণ কোণ, স্থিত ঘর্ষণ বলের মান, সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মান আছে fs এবং অভিলম্ব প্রতিক্রিয়া আছে r। আমি বলতেছি সীমাস্থ ঘর্ষণ বলের মান এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে, তার মানে fs/r কে আমরা বলতেছি নিউ এস, এটাকে বলতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একে নিউ এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পরের ধাপে যে দেখি কি আছে। এই দেখো, তোমরা অনায়াসে কিন্তু আমরা এখান থেকে আমরা সংজ্ঞাটা কিন্তু সংজ্ঞা যা বলেছি সেখান থেকে কিন্তু আমরা ম্যাথমেটিক্স টার্মস কিন্তু আমরা বের করে ফেলতে পারি। কিভাবে? তোমার সংজ্ঞায় বলেছে স্থিতি ঘর্ষণ বলের মান হচ্ছে fs, এই দেখো fs, আর অভিলম্ব প্রতিক্রিয়াকে বলছি r, তাহলে fs/r কে বলতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? জি না স্যার। ওকে, ধন্যবাদ তাহলে তোমাদেরকে। আমরা তাহলে এখন আমার প্রমাণ করতে হবে কি, খেয়াল করো, স্থিতি ঘর্ষণ কোণ কোনটা, থিটা f, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক কত, তার নিউ এস। এই নিউ এস এবং থিটা f এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কি ক্লিয়ার?
তাহলে আমি এখানে এক্ষেত্রে চিত্রের একটা ছোট্ট একটা বর্ণনা দিচ্ছি, খেয়াল করে শুনতে হবে তোমাদেরকে। একটা একটা বস্তু, একটা এক্স ওয়াই, একটা অভিলম্ব, একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের উপর একটি ডাব্লু ওজনের একটি ভর একটা বস্তু স্থাপন করা আছে। তাহলে এই বস্তুর ভর যখন এখানে বস্তু যখন স্থাপন করা আছে, বস্তুর ভর নিম্নমুখী ক্রিয়াশীল, অর্থাৎ এই এফটা, এই বস্তুটা কি এই কাঠের উপরে অর্থাৎ এক্স ওয়াই এর উপরে যে রাখা আছে, এটার উপরে একটা প্রতিক্রিয়া, একটা বল তৈরি করবে, একটা বল একটা ক্রিয়া দিবে। তাহলে এই ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়াটার ঠিক লম্ব বরাবর যাবে, এটার নাম হলো অভিলম্ব প্রতিক্রিয়া। ওই যে একটু আগে বললাম এই ডাব্লুটা হলো ক্রিয়া, তাহলে ডাব্লু যদি ক্রিয়া হয় তাহলে ডাব্লুর উপরের দিকে যে বলটা ক্রিয়াশীল হবে সেটা তাহলে ডাব্লুর প্রতিক্রিয়া, এটাকে এই জন্য বলেছি অভিলম্ব প্রতিক্রিয়া। আর এই আর এবং এফ এস এই দুটো আছে বল, কিন্তু এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল আর এটা হলো অভিলম্ব প্রতিক্রিয়া। এই দুই বলের লব্ধি প্রতিক্রিয়া বল হলো আর প্রাইম। আর প্রাইম লব্ধি প্রতিক্রিয়া বল যদি ক্রিয়াশীল হয় তাহলে এর মধ্যে একটা কোণ তৈরি করে, এই পাশেও কোণ আছে, এই পাশেও কোণ আছে, আমরা একটু পরে কিন্তু এগুলো ক্লিয়ার হবো। তাহলে এই এফ এস কিন্তু আমি এখানে একটা লম্ব টেনে কিন্তু আমি এফ এস এর মানটাও কিন্তু আমরা বের করতে পারি, কিভাবে সেটা পরবর্তী ধাপে আমরা দেখব। তাহলে আমি আবারও রিভিউ করতেছি একটু। আমরা প্রথমত স্থিতি ঘর্ষণ কোণ বের করব, এরপর আমরা স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সংজ্ঞা শিখেছি। স্থিতি ঘর্ষণ কোণের সংজ্ঞা বলেছি কি, লব্ধি প্রতিক্রিয়া এবং অভিলম্ব প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ হলো স্থিতি ঘর্ষণ কোণ। আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলতেছি অবিলম্ব সীমাস্থ ঘর্ষণ বলের মান, স্থিতি ঘর্ষণ বলের মান এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলতেছি আমি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এই দুই গুণাঙ্ককে আর মানে এই সীমাস্থ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং স্থিতি ঘর্ষণ কোণ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, আন্তঃ সম্পর্ক আছে এই দুটোর মধ্যে, এই সম্পর্কটা আমাদের আসলে বের করতে হবে। তো তার আগে আমরা চিত্র বলেছিলাম যে একটা ডাব্লু মানের বল, ডাব্লু মানের একটি ভরের একটি বস্তুকে এক্স ওয়াই প্লেটের উপর স্থাপন করা হয়েছে, স্থাপন করে তার একটা বল নিচের দিকে ক্রিয়াশীল, তার নাম হচ্ছে ডাব্লু। তাহলে এর উপর একটা অভিলম্ব প্রতিক্রিয়া আছে, তার মান হলো আর, অর্থাৎ এই কাঠের উপরে যে সে আছে কাঠও কিন্তু তার উপর একটা বল ক্রিয়াশীল করতেছে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া। কাঠটার এক্স ওয়াই যে পাত, এই পাতের উপরে ডাব্লু বল যখন চাপানো হয়েছে, এই পাতও কিন্তু ডাব্লু ওজনের উপরে একটা প্রতিক্রিয়া বল ক্রিয়া করেছে, সেই নাম হলো আর, অবিলম্ব প্রতিক্রিয়া বলতেছি। আর এর উপরে দুইটা বল ক্রিয়াশীল, একটা হলো অবিলম্ব প্রতিক্রিয়া আর একটা হচ্ছে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। এই দুই বলের মধ্যে লব্ধি বল আছে আর প্রাইম, লব্ধি প্রতিক্রিয়া বলের মান আছে আর প্রাইম, এটা এফ হলো স্থিতি ঘর্ষণ কোণ। এগুলো আমরা সংজ্ঞার মধ্যে বলেছি। ওকে, তাহলে আর পরের ধাপে যাই। পরের ধাপে বলতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করতে দেখতেছি। ধরি সীমাস্থ ঘর্ষণ অবিলম্ব প্রতিক্রিয়া যথাক্রমে এফ এস ও আর। তাহলে আমরা একটু আগেই আমরা সংজ্ঞা শিখেছি মিউ এস সমান এফ এস বাই আর, একটু আগেই কিন্তু আমরা সংজ্ঞার মধ্যে এই জিনিসটা আমরা এনেছি। তাই যদি হয় তাহলে চিত্র অনুসারে আমাদের এখন দুইটা জিনিস ইনফরমেশন বের করে আনতে হবে। একটা হলো এফএস এর মান বের করতে হবে, থিটা এর মান যদি বের করা যায় বের করতে হবে। তো এই ক্ষেত্রে বের করার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ সাইন থিটা বা কস থিটা দিয়ে বের করতে হবে। কিভাবে দেখো তোমরা এটা যদি খেয়াল করো, সাইন থিটা এফ সমান এফ এস বাই আর প্রাইম কিভাবে হলো, এটা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পরের ধাপগুলো আর ধরতে পারবা না। আমি আবারও বলতেছি, এখানে যদি আমরা একটা লম্ব টানি অথবা এই বরাবর কিন্তু আমরা একটা লম্ব টানতে পারি, টানলে কিন্তু এই কোণটাকে আমরা ট্রান্সফার করে এখানে নিতে পারি। খেয়াল করো, আমরা যদি এইখানে একটা লম্ব টানি এফএস এর উপরে আর প্রাইম থেকে একটা লম্ব টানি, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু একান্তর কোণ হয়ে যাবে, থিটা একটা তো ট্রান্সফারে এখানে চলে যাবে। অথবা আমি যদি এখানে একটা লম্ব টানি তাহলে থিটা কোণ তো যেখানে আছে সেখানে লম্বটার মান এফএস চলে আসবে। তাহলে আমরা কি জানি সাইন থিটা সমান কি ভূমি বাই অতিভুজ না লম্ব বাই অতিভুজ, মনে আছে তোমাদের? লম্ব বাই অতিভুজ। গুড, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এইখানে একটা লম্ব টানি তাহলে এখানে যদি কোণ হয় তাহলে লম্ব কিন্তু এটা হয় এফএস হয়। আবার এখানে যদি আমরা লম্ব টানি তাহলে কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে আমরা এটাও কিন্তু এফএস কিন্তু লম্ব, লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হলো লম্ব, এটা যদি লম্ব হয় এই যে খেয়াল করো, তাহলে অতিভুজ কিন্তু 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু, এখানে যদি 90 ডিগ্রি কোণ আঁকি তাহলে বিপরীত বাহু হলো আর প্রাইম। তাহলে সাইন থিটা এফ সমান এফএস বাই আর। আমি আবারও ভালো করে খেয়াল করো তোমরা, এই যে থিটা এফ এর উপরে যদি আমরা এখানে লম্ব টানি তাহলে এই জায়গায় কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। আর আমরা যে কোণটি নিয়ে কাজ করতেছি এই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে থিটা এফ এর বিপরীত বাহুটা কি এফএস, তাহলে এফএসটা কিন্তু লম্ব। তাহলে আমরা সংজ্ঞার সাথে আমাদের মূল জিনিস মিলে কিনা দেখো, সাইন থিটা এফ সমান এফএস বাই আর প্রাইম, এফএস হলো লম্ব আর প্রাইম হলো অতিভুজ। বুঝতে অসুবিধা? না স্যার।
ওকে, গুড। তাহলে আমরা ওইখান থেকে আমরা এফএস এর মান আড়াআড়ি যদি আমরা গুণ করি, তাহলে আমরা কিন্তু এফএস এর মান বের করে ফেলতে পারি। আড়াআড়ি করে গুণ করলে আমরা এফএস এর মান কি পাই? এফএস সমান আর প্রাইম সাইন থিটা এফ। অনায়াসে কিন্তু আমরা এই মানটা পেয়ে যেতে পারি, যা তোমাদের 2 নম্বর সূত্রে মানে 2 নম্বর সমীকরণে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমরা আর একটা কাজও করে আসতে পারি, সেটা cos থিটা এফ এর মানও বের করতে পারি। কিভাবে খেয়াল করো, cos থিটা এফ সমান কি? লম্ব বাই অতিভুজ না ভূমি বাই অতিভুজ, মনে আছে? স্যার ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা এই ক্ষেত্রে যে আমরা যদি এখানে লম্ব টানতাম, তাহলে কিন্তু এই কোণের বিপরীত এটা অতিভুজ, এটা লম্ব, তাহলে নিশ্চিতভাবে আর প্রাইম প্লাস লম্ব ভূমি। তাহলে sin থিটা এফ সমান ভূমি বাই অতিভুজ, তার মানে r বাই r প্রাইম। এই দেখো r বাই r প্রাইম, অনায়াসে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ। তাহলে এই ক্ষেত্রে যদি তোমরা এটা যদি তোমরা একটা একটু দেখতে পারো, আমি একটু সরাই রাখি, এটা তোমাদের একটু ডিস্টার্ব করতেছে। ইয়েস, এটা সরানো যাচ্ছে না। ইয়েস, এবার দেখো তোমরা খেয়াল করো, তোমরা কিন্তু অনায়াসে এটা কিন্তু পেতে। sin থিটা এফ সমান, আরেকটু সরাই রাখি, এবার মনে হয় দেখতে পারবা sin থিটা। তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে যে কাজটা করেছি খেয়াল করো, cos থিটা এফ সমান r বাই r প্রাইম। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে r এর মান কিন্তু আমরা অনায়াসে কিন্তু এখানে পেয়ে যেতে পারি। r এর মান কিভাবে পেতে পারি? r এর মান যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে অনায়াসে এখান থেকে আমরা r সমান cos থিটা এফ, এই যে এখানে তোমরা একটু খেয়াল করো, r এর মান যদি আমরা আড়াআড়ি গুণ করি, r হবে কি r প্রাইম ইনটু cos থিটা এফ। এই দেখো r সমান r প্রাইম cos থিটা এফ। আমরা দুইটা জিনিস পেয়ে গেছি, একটা এফএস এর মানও পেয়ে গেছি, r এর মানও কিন্তু আমরা পেয়ে গেছি। শুধু নরমাল পিছনের কিছু মানে জ্ঞান দিয়ে। পিছনের জ্ঞানটা কি ছিল, যে sin থিটা কিভাবে হয়, cos থিটার মানটা কিভাবে বের করি, আমরা যদি এই দুইটা ইনফরমেশন দিয়ে যদি আমরা অনায়াসে কিন্তু আমরা ওখান থেকে এফএস এবং r এর মানটা আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা পরবর্তী ধাপে কি আছে একটু খেয়াল করতে হবে আমাদের। পরবর্তী ধাপে আমাদের কি আছে, এফএস 2 নম্বর সমীকরণকে 3 নম্বর দ্বারা ভাগ করেছি। 2 নম্বর সমীকরণ কি দেখে আসি তাহলে আরেকবার। ও এটা এফএস বাই আর, অর্থাৎ এফএস সমান আর প্রাইম সাইন থিটা এফ আর আর সমান আর প্রাইম কস থিটা এফ। এই দুটাকে ভাগ করেছি, 2 আর 3 ভাগ করেছি। তাহলে আমরা এফএস ভাগ আর হবে আর সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা অনায়াসে কিন্তু আমরা মানে এই যে এক্ষেত্রে যে কাজটা করেছি, ডান পাশেটা বাম পাশে নিয়েছি, বাম পাশেটা ডান পাশে নিয়ে গেছি, আর কিছুই করি নাই। তো সাইন থিটা এফ আর আর প্রাইম সাথে ছিল, আর প্রাইম কাটাকাটি করেছে। তাহলে সাইন থিটা এফ বাই ট্যান থিটা, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। আমরা অনায়াসে লিখতে পারি ট্যান থিটা এফ সমান এফএস বাই আর। এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? জি না স্যার। ধন্যবাদ। না স্যার। গুড। তাহলে আমরা কিন্তু অনায়াসে কিন্তু এখন এফএস বাই আর এর মান একটা আছে, আমাদের জানা আছে। কিন্তু কোন জায়গায় জানা আছে? পিছনে জানা আছে, পিছনের জ্ঞান আছে নিউ এস সমান এফএস বাই আর। তাহলে আমরা এই ইকুয়েশনে যদি আমরা বসাতে পারি ওই মানটা, তাহলে আমরা ইজিলি পাচ্ছি ট্যান থিটা এফ সমান নিউ এস। তাই যদি হয়, এটাই কিন্তু আসলে স্থিতি ঘর্ষণ কোণ ও স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তার মানে হলো কি, স্থিতি ঘর্ষণ কোণের ট্যান স্থিতি ঘর্ষণ কোণ সমান স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। অর্থাৎ স্থিত ঘর্ষণ কোণের সাথে ট্যান থাকবে সমান হবে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কি আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, জি গুড। স্যার। এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো কিন্তু অনায়াসে কিন্তু আমরা শিখতে পারবো। তাহলে আমরা আবার একটু পিছনের ব্যাকে যাচ্ছি, অর্থাৎ রিভিউ যাচ্ছি। রিভিউটা কি? আমাদের মাইক্রোফোন যাদের অন আছে, স্যার সৌরভ অ্যাড করার জন্য রিকোয়েস্ট করছিল। যেগুলো তোমাদের অফ আছে সেগুলো তোমরা মাইক্রোফোন গুলো অন অফ করে ফেলো। তাহলে স্থিতি ঘর্ষণ কোণ আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মধ্যে সম্পর্ক যদি আমরা স্থাপন করতে যাই, তাহলে আমরা প্রথমত দুটা সংজ্ঞা শিখেছিলাম, যে স্থিতি ঘর্ষণ কোণ আর আছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এই দুটা সংজ্ঞা আমরা যখন শিখেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা অনায়াসে এই মানগুলো আমরা বের করে ফেলতে পেরেছি। এই দেখো, তোমরা যে সংজ্ঞা শিখেছিলাম, সেই সংজ্ঞার পরে কিন্তু আমরা পরবর্তী ধাপগুলো কিন্তু অনায়াসে বের হয়েছে। এটা কিন্তু আমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছিলাম, যে অবিলম্ব সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে বলা হয় স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। দেখো, তোমরা কিন্তু অনায়াসে এই দুটা সংজ্ঞা দিয়ে শুধুমাত্র আমরা কিন্তু এই টোটাল ইনফরমেশনটা কিন্তু প্রমাণ করে ফেলতে পারি। কি আমি কি কথা বুঝাতে পারছি তোমাদের? জি স্যার। ওকে, গুড। জি স্যার। তাহলে আমরা কিন্তু এখানে অনায়াসে আমরা যে জিনিসগুলো, তবে একটা লক্ষণীয় বিষয় আছে এখানে,
সেটা হচ্ছে এই সাইন থিটা আর কস থিটার মান বের করা, কিন্তু যদি তুমি ভুল করো কোনোভাবে তাহলে কিন্তু তোমার এই ইকুয়েশন টোটালটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য এটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ একটা ইকুয়েশন। কিন্তু যদি তুমি এখানে এসে এই লম্ব ধরতে না ব্যর্থ হও, অর্থাৎ এখানে যদি লম্ব টানতে ব্যর্থ হও কিংবা এখানে লম্ব আঁকাতে ব্যর্থ হও, তাহলে কিন্তু তুমি এই ইকুয়েশন আর প্রমাণ করে আসতে পারবে না। এই জন্য তোমাদের অনুরোধ করবো এই জায়গাটা কিন্তু স্ট্রংলি তোমাকে বুঝতে হবে যে সাইন থিটা এফ এর মান বের করা এবং কস থিটার মানটা বের করা। আমরা এখানে অনায়াসে আমরা পেয়ে গেছি স্থিতি ঘর্ষণ কোণ এবং স্থিতি গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে আমরা একটু 2 নম্বর অপশনে চলে যাই। অলরেডি আমরা 2টা প্রমাণ কিন্তু করেই ফেলেছি। আমাদের 3 নম্বর প্রমাণে কি আছে? স্থিতি ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণের মধ্যে সম্পর্ক। এইবার একটু ভালো করে খেয়াল করতে হবে স্থিতি ঘর্ষণ কোণ কোনটা ছিল। খেয়াল করতে হবে লব্ধি প্রতিক্রিয়া, অবিলম্ব প্রতিক্রিয়া এবং লব্ধি প্রতিক্রিয়া, এই দুটোর মধ্যবর্তী কোণ ছিল কি? স্থিতি ঘর্ষণ কোণ। আর এখন বলছি নিশ্চল কোণ। নিশ্চল কোণটা এই দেখো, খেয়াল করো, একটা বস্তুকে যদি তুমি একটা জায়গা থেকে ঢালু অবস্থায় রেখে দাও, সে ঢালু অবস্থায় পড়ে যাবে, গড়ায় কিন্তু চলে আসে। কেন আসে? এটা কিন্তু এই চিত্রের মধ্যেও সেটা ফুটে উঠেছে। একই সাথে তুমি এখান থেকেও সেই ব্যাখ্যাটা বের করতে পারবা। কিভাবে? খেয়াল করো, যখন আমরা একটা ঢালু জায়গায় যদি একটা বস্তু রেখে দিই, তাহলে সে যদি ওই বস্তুটার যদি ভর কম হয়, ওর উপরে যদি প্রতিক্রিয়া বল কম হয়, ওর উপরে ক্রিয়াশীল বল কম হয়, তাহলে ও কিন্তু নিচে গড়াবে না, ও কিন্তু এখানে স্ট্রংলি বসে থাকবে। কিন্তু যদি তার উপর একটু বল ক্রিয়াশীল হয়, অথবা ঢালু যে তলটা, ওই তলও কিন্তু তার উপর একটা বল ক্রিয়াশীল, একটা বল ক্রিয়া করবে। এই ঢালু তল যখন তার উপরে বল ক্রিয়া করবে, তখন কিন্তু সেও কিন্তু নিচের দিকে গড়ায় পড়বে। কি আমি কথা বোঝাতে পারছি? জি স্যার। তাহলে একটু খেয়াল করো, এই যে ডাব্লু ওজন, এই ওজন বলটা যে এটাকে অবিলম্ব প্রতিক্রিয়া মনে আছে? অবিলম্ব যে বল ছিল, জি স্যার। আর উল্টা দিকের যে মধ্যে যে কোণটা, এই কোণটাকে আমরা বলতেছি নিশ্চল কোণ। তাহলে আমরা একটু চিত্রের মধ্যে সংজ্ঞার মধ্যে এটা পেয়ে যেতে পারবো। খেয়াল করতে হবে, আনত তলের উপর রক্ষিত বস্তু যে কোণের কারণে নিচের দিকে গড়িয়ে পড়ার উপক্রম হয় তাকে নিশ্চল কোণ বলা হয়। কিভাবে? খেয়াল করো, আমি যদি এই যে এক্স ওয়াই তলের উপরে যে বস্তুটা স্থাপন করে রেখেছি, এই তলটা যদি আমি ঢালু না করে সোজা করে রাখি, তাহলে কি গড়াবে? না স্যার। মানে এক্স ওয়াই তলের উপরে যদি আমি সোজা এভাবে একটা সোজা করে রাখি, অর্থাৎ আমার হাতের মতন যদি সোজা করে রাখি, তাহলে কিন্তু গড়াবে না। কিন্তু যদি ঢালু করি, তার মানে এই দেখো, এই অবস্থায় আছে, এর ভিতরে কিন্তু কোনো নিশ্চল, এর মধ্যে কিন্তু কোনো নিশ্চল কোণ নাই। ওই যে আমি একটু বলেছি, আনত তলের উপর রক্ষিত বস্তু যে কোণের কারণে। এবার আস্তে 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 আমি হাতটা উঁচু করতেছি, দেখো এর মধ্যে কি কোণটা বাড়ছে না? খেয়াল করো। জি স্যার। যত কোণ আমরা জি বড় করব, স্যার। যত কোণ আমরা বড় করব, এই যে কোণটা, এর নাম হচ্ছে নিশ্চল কোণ। এই জন্য আমরা বলেছি আনত তলের উপর রক্ষিত বস্তু, অর্থাৎ একটা আনত তল মানে এই যে ঢালু যে তল, তলের উপর রক্ষিত বস্তু যে কোণের কারণে নিচের দিকে পড়ে। তার মানে এই দেখো, এখানে একটা কোণ অঙ্কন করেছি, এই কোণটাই কিন্তু ওই কোণ। নিচের দিকে ট্রান্সফার করো, ওই কোণটা ওই কোণই। যত ঢালু করবা, যত উপরের দিকে নিবা, তত বস্তু কিন্তু জোরে দ্রুত গড়ায় পড়বে। এক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা উদাহরণ দিতে পারি। তোমরা যখন ছোটবেলায়, ওই যে আমরা অনেকে গ্রামে যারা বসবাস করতাম, ছোটবেলায় যখন ওই যে পুকুরের পাড়ে এটা খুব বেশি হতো, পুকুরের ঢালু করে ছোট বাচ্চারা দেখবা যে উপর থেকে পানি স্লিপ করে উপর থেকে গোড়ায় পড়ে যায়। এটা কিন্তু এইটাই কিন্তু সেই নিশ্চল কোণ। অর্থাৎ ঢালু যত বেশি হবে, ওর যত খাড়া হবে, ও তত কিন্তু জোরে দ্রুত গোড়ায় চলে গতি যাবে, বেড়ে যাবে। গতি বেড়ে যাবে। গুড। তাহলে আমরা এখন যে কাজটা করব, সেটা এর মধ্যে আমরা নিশ্চল কোণের এই ফাংশন থেকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা, তোমাদের মাইক্রোফোন যাদের অন আছে, ওটা অফ করে ফেলো। তো আমরা এখন এই নিশ্চল কোণের সাথে স্থিতি ঘর্ষণ কোণের ওই যে সম্পর্ক, সেটা আমরা একটু বের করার চেষ্টা করব। দেখে আসি আমরা, যদি আমরা আবার এই চিত্র থেকে যদি আমরা কিছু বের করতে পারি কিনা, সেটা একটু দেখে আসি আগে। তাহলে আমরা চিত্র অনুসারে দেখি, এফ এস সমান কি পেয়েছি? সাইন থিটা সমান এফ এস বাই আর প্রাইম। এক্ষেত্রে আমরা কিন্তু সাইন থিটা সমান এফ এস বাই ডাব্লু হবে, এখানে আর প্রাইম না, এটা আসলে ডাব্লু হবে। একটু কারেকশন করে দিই। হ্যাঁ,
তাহলে আমরা একটু দেখে আসি যে এখানে কি কি আছে, তাহলে আমাদের অপশনগুলো কি কি আছে একটু দেখে আসি। তো নিশ্চল কোণের মান পেয়েছি এখানে চিত্র অনুসারে আমরা একটা এফএস সমান সাইন থিটার যে ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করতে হবে এক্ষেত্রে। সাইন থিটা মানে কি আমরা জানি লম্ব বাই অতিভুজ, মনে আছে কি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটা এটা এই যে মানগুলো আমরা পেয়েছি, সাইন এখানে সাইন থিটা না, এখানে আসলে আলফা হবে। তুমি এখানে একটু লক্ষ্য করলে বলবা একটু ভুল হয়ে গেছে, সাইন আলফা হবে আসলে। তো এটা আমরা আলফা এখান থেকে একটু আপাতত কপি করে নিয়ে আসি, এখানে কিন্তু আমরা অনায়াসে কিন্তু এখানে বসাতে পারি। সাইন থিটা এখানেও একই ভুল হয়েছে, তা আমরা এখানে আমরা একটু পেস্ট করে দিই, তাহলে একটু একটু কারেকশন করলাম আর কি। এটা কপি কাট পেস্ট তো এজন্য ভুল হওয়ার সুযোগ রয়েছিল। যাই হোক, তাহলে আমরা একটু দেখি আবার চিত্র অনুসারে সাইন আলফা সমান সাইন আলফা, দেখো এখানে খেয়াল করো, আলফা যদি এখানে হয় তাহলে আমরা এখানে অনায়াসে এফএসটাকে যদি আমরা ট্রান্সফার করি, এফএসটা যদি আমরা এই বরাবর ক্লিয়ার করো, তাহলে আমরা জানি এফএস বাই ডাব্লু। এখানে যখন আমরা লম্ব টানবো তখন লম্বের বিপরীত বাহু অতিভুজ, তাহলে আমরা কিন্তু অনায়াসে কিন্তু অতিভুজ পেয়ে যাচ্ছি এখানে। এক্ষেত্রে কিন্তু এই চিত্রে একটু বুঝতে গেলে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে, আমি বারবার বলতেছি এই এফএসটাকে এখানে লম্ব আকারে খেয়াল করো, এখানে আমরা একটা লম্ব টানছি আর ওই লম্বের মানটা হচ্ছে এফএস। এটাই যে লম্ব হবে সবসময় এমন না, খেয়াল করতে হবে আলফা কোনটা, আলফা কোণ হচ্ছে এটা, তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এফএসটা এই পাশে আছে আর এখানে 90 ডিগ্রি কোণ আছে, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে ডাব্লু, তাহলে এটা হলো অতিভুজ। কি এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। তাহলে একটু 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 খেয়াল করতে হবে, তাহলে আমরা জানি সাইন থিটা সমান মানে সাইন থিটা এখানে আলফা কোণ, তাহলে সাইন আলফা সমান এফএস বাই ডাব্লু, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। অনুরূপ ভাবে আর এর মানটাও কিন্তু আমরা বের করে ফেলতে পারি। আরটা কি এই cos থিটা সমান কি হবে, তাহলে cos থিটা এটাকে একই জিনিস এফএস বাই ডাব্লু হয় না তো, এফএস বাই আর হবে। এত মিস্টেক হলে তো ওই জায়গায় তো সাইন আলফা হয়ে গেছে। একটু উল্টাপাল্টা হয়ে গেছে, কজ আলফা হবে। ধন্যবাদ তোমাদেরকে। cos আলফা, এটা তো ডাব্লু হওয়ার সুযোগই নাই, এটা হবে আর। না স্যার, আর গুড, এটা বুঝতে পারছো তোমরা নাকি? আমার লেখা মিস্টেক হয়েছে, জি স্যার। সরি। তো এটা অনায়াসে তোমরা ওই দুটো সাইন থিটা এবং cos থিটার মান আমরা এখান থেকে কিন্তু বের করে ফেলেছি, cos আলফা সাইন আলফা এবং cos আলফার মান বের করেছি। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা আড়াআড়ি গুণ করেছি আর কিচ্ছুই করি নাই। আরো একটু মিস্টেক হয়েছে, আমি এটা কারেকশন করে দিচ্ছি। আসলে এটা এই পাশে ডান পাশে সাইড নোট লিখতে যে অসুবিধাটা হয়েছে, এফএস হবে না, এটা আর হবে। আর নিচে ডাব্লু হবে, সেটা ঠিকই ছিল। কেন কিভাবে সেটা একটু দেখবো আমরা। cos থিটার ক্ষেত্রে আমরা কি দেখছি, cos sin থিটার সমান লম্ব বাই অতিভুজ, খেয়াল করো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব পেয়েছি এফএস, এফএস ওই যে সামনের দিকে যদি আমরা অতিভুজ নিয়ে আসি, তাহলে cos আলফা সমান কি হবে, cos আলফা, খেয়াল করে এখানে এটা হচ্ছে cos আলফা, আমরা এই উপরটা লম্ব ধরেছি, এই যে ডাব্লু এটা অতিভুজ আসছে, তাহলে ভূমি কোনটা, এটা এই আরটা আছে ভূমি, তাহলে cos আলফা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি আছে ডাব্লু, সরি ভূমি আছে আর, আর অতিভুজ আছে ডাব্লু, এই কারণে cos আলফা সমান আর বাই ডাব্লু। বুঝতে পারো এটা? জি স্যার। না হলে আমি আবারও রিভিউ করছি, সাইন যখন সাইন আলফা ছিল তখন কিন্তু তোমরা কিন্তু সাইন আলফা যখন ছিল তখন কিন্তু কি ছিল, লম্ব বাই অতিভুজ, তার মানে এফএস বাই ডাব্লু, অতিভুজ হলো ডাব্লু। যখন cos আলফা ছিল তখন ভূমি অতিভুজ, ভূমি হচ্ছে আর, অতিভুজ হলো ডাব্লু। এই একটা বড় ডিনোমিনেশন পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো ভাগ করা, এফএস বাই আর। ভাগ করলে যে মানটা পাই সেখানে tan থিটা সমান মিউ এস। তাহলে আমরা 3 নম্বর এবং 4 নম্বর 3 নম্বর সমীকরণটা কি ছিল খেয়াল করো, 3 নম্বর সমীকরণ এই মাত্র পেলাম, যেটা এই মাত্র যেটা পেলাম, এই দেখো এটা ভাগ করেছি মিউ এস সমান এফএস বাই আর সমান tan আলফা, এই ডাব্লু ডাব্লু কাটে সাইন আলফা আর cos আলফা tan আলফা, তাহলে এটা নিউ এস, এফএস বাই আর মানে আমরা জানি নিউ এস, কিন্তু সেটাই করেছি। তাই যদি হয় তাহলে আমরা অনায়াসে এখানে মানটা বসাতে পারি tan থিটা সমান নিউ এস।
তাহলে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ, এটা হলো 3 নম্বর। আর এটা আমরা আগেই জানি, আমরা জানি আগে গত মানে এই যে একটু আগে যেটা প্রমাণ করেছি, তাহলে উভয় পাশে মিউএস এর মানটা পেয়েছি tan আলফা। এই যে মাত্র যেটা পেলাম, এই দেখো এই ডান পাশে 3 নম্বরে tan আলফা পেয়েছি fs/r বা মিউএস এর মান। তাহলে উভয় পাশে যদি আমরা tan ফেলে দিই তাহলে আমরা পাবো থিটা f সমান আলফা, অর্থাৎ স্থিত ঘর্ষণ কোণ ও নিশ্চল কোণ পরস্পর সমান। কি বোঝা যায় এই পর্যন্ত? বুঝতে পারো তোমরা এই জি পর্যন্ত? স্যার। তাহলে আমরা অনায়াসে পরেরটায় চলে যাই, 4 নম্বর গতীয় ঘর্ষণ কোণ এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। আমরা একটু আগে যেটা করলাম, স্থিতি ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হুবহু একই সম্পর্ক, এখানে আর কোনো চেঞ্জ নাই। স্থিতি ঘর্ষণ কোণের ক্ষেত্রে এখানে এই যে সীমাস্থ স্থিতি ঘর্ষণ বলতেছিলাম, এখানে গতীয় ঘর্ষণ কে এফ কে, আর ওইখানে ছিল থিটা এফ, এখন হলো থিটা কে। এর আমাদের ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স নাই। গতীয় ঘর্ষণ বল ও অবিলম্ব প্রতিক্রিয়া, এই যে গতীয় ঘর্ষণ বল হলো এফ কে, আর অবিলম্ব প্রতিক্রিয়া আর। তাহলে এই দুটো আমরা পেয়ে যাচ্ছি মিউকেশন এফ কে বাই আর। আমরা একটু আগে শিখেছি গতীয় ঘর্ষণ কোণের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক না, আমরা শিখছিলাম স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। সেখানে বলেছিলাম সীমাস্থ স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাতকে বলেছি সীমাস্থ স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এইখানেও সেম ওই একই কথা। গতীয় ঘর্ষণ গুণাঙ্ক হয় গতীয় ঘর্ষণ যে বল, গতীয় ঘর্ষণ বল যেটা, এবং অবিলম্ব প্রতিক্রিয়া, এই দুটার অনুপাতকে বলতেছি আমি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা অনুরূপ ভাবে আবার ওই চিত্র অনুসারে থিটা এফ এবং এফ কে এবং সাইন থিটা কে থেকে আমরা এফ কে এর মান বের করতে পারি কিভাবে, খেয়াল করো। ওই যে একই জিনিস, এখানে যদি আমরা লম্ব টানি তাহলে সাইন থিটা কে সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এফ কে। এই যে এফ কেটা যদি আমরা এই পাশে ট্রান্সফার করি তাহলে এফ কে ডিভাইড বাই অতিভুজ হলো আর, অতিভুজ আর প্রাইম, দেখো 90 ডিগ্রি এই পাশে, তাহলে বিপরীত বাহু হচ্ছে অবিলম্ব, তাহলে আর প্রাইমটা অতিভুজ, তাহলে এফ কে বাই আর, আর গুণ করলে এফ কে বাই আর প্রাইম সাইন থিটা। আমি খুব সিম্পল করে বলতেছি, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্বটা হলো এফ কে, অতিভুজ হলো আর প্রাইম, তাহলে লম্ব বাই অতিভুজ এফ কে বাই আর প্রাইম, অনায়াসে আমরা আর গুণ করলে এই মানটা পেতে পারি। অনুরূপভাবে cos থিটার মান, cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা, এই যে এখানে খেয়াল করো এটা ছিল লম্ব, তাহলে এটা ভূমি নিশ্চিত, তাহলে ভূমি হলো আর ডিভাইড বাই আর প্রাইম। তাহলে আমি আবারও যদি আমরা আর গুণ করি তাহলে আমরা কিন্তু অনায়াসে এখান থেকে এফ কে মান এবং আর এর মান পেয়ে যাই। তাহলে আমরা 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণকে যদি ভাগ করি তাহলে sin থিটা কে বাই cos থিটা কে সমান f কে বাই r। এটা কিন্তু আমরা আগে ওই যে 2 নম্বর ধাপে যেটা আমরা করেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সাথে স্থিতি ঘর্ষণ কোণের যে সম্পর্ক হুবহু একই, শুধু ওইখানে ছিল থিটা f, এখানে আছে থিটা k। স্যার সেম ক্যালকুলেশন, শুধু সংখ্যা আলাদা। ইয়েস, কারণ গতীয় ঘর্ষণ গুণাঙ্ককে কে দ্বারা প্রকাশ করা হয়, কাইনেটিক এনার্জি যেটা আমরা বলি, গতীয় ঘর্ষণ এটাকে f কে দ্বারা প্রকাশ করি, আর ওইটাকে আমরা f কি এফ থিটা এফ দ্বারা প্রকাশ করেছিলাম, থিটা স্যার এস দ্বারা এফ এস দ্বারা ইয়েস এফ এস দ্বারা প্রকাশ করেছিলাম, আর এখানে কে দ্বারা প্রকাশ করেছি, আর কোনো পার্থক্য নাই। তাহলে আমরা অনায়াসে এই দুটো দিয়ে ভাগ করি, তাহলে sin থিটা কে বাই cos থিটা কে সমান হবে কি cos tan থিটা কে, আর এই পাশে দেখো এফ কে বাই আর আছে, আর এই এফ কে বা আর কে যদি আমরা ওই সেই আগের সংজ্ঞা মনে আছে, ওই দেখো সংখ্যা ডান পাশে দিয়ে দিয়েছি, নিউ কে সমান এফ কে জি বাই স্যার আর, মিউ কে হবে নিউ কে, এটা যদি আমরা এখানে বসাই তাহলে আমরা অনায়াসে কিন্তু ওই সম্পর্কটা আমরা পেয়ে যেতে পারি। কি এটি গতীয় ঘর্ষণ কোণ এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক, যা আমরা স্থিতি ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যেও হুবহু এই একই সম্পর্ক পেয়েছিলাম। কি আমার কথা কি বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। তাহলে আমরা কিন্তু আজকে জি আমরা স্যার। তাহলে আমরা একটু রিভিউ করবো, আমরা আজকে কি কি জিনিস শিখলাম। প্রথমে আমরা বলের ঘাত শিখেছিলাম, বলের ঘাতের সাথে ঘাত বল শিখেছিলাম, বলের ঘাতের সাথে ভরবেগের পরিবর্তনের যে সম্পর্ক আছে আমরা সেটাও শিখেছিলাম, এটা 1 নম্বর ইকুয়েশন আমরা শিখেছি। 2 নম্বরে শিখেছি স্থিতি ঘর্ষণ কোণ এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিস্থাপন করেছি। 3 নম্বর অপশন এসে আমরা প্রমাণ করেছি স্থিতি ঘর্ষণ কোণ এবং নিশ্চল কোণের মধ্যে একটা সম্পর্ক প্রতিস্থাপন করেছি, অর্থাৎ আমরা দেখেছি যে ওরা পরস্পর সমান হয়েছে। 4 নম্বর ধাপে এসে আমরা প্রমাণ করলাম গতীয় ঘর্ষণ কোণ এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক এই দুটোর মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক প্রতিস্থাপন করেছি। এই পর্যন্ত তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না না স্যার। স্যার গুড। তাই যদি হয় তাহলে দেখো আমরা আজকের ক্লাসে কিন্তু আমরা অনেকগুলো ইনফরমেশন কিন্তু একসাথে একত্রে শিখতে পেরেছি এবং খুবই সিম্পল। এই জিনিসগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
একই সাথে তোমাদের উচ্চতার অর্থাৎ উপরের ক্লাসে যেতে গেলে তোমাদের এই জিনিসগুলো কিন্তু জানার দরকার আছে। তো ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা তোমাদের আজকের এই ক্লাস সংশ্লিষ্ট? তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, না তাহলে স্যার। আমরা দেখি আমাদের বাড়ির কাজ কি আছে। দেখা যে গতিশক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক, আর মহাকর্ষীয় ক্ষেত্রে কাজের রাশিমালা প্রতিপাদন করো। তোমরা মনে রাখতে হবে, আমি আবারও বলতেছি, আমি বারবার একটা ক্লাসে কিন্তু তোমাদের একটা ইনফরমেশন দিই, সেটা হলো আমরা মূল ক্লাসে যে জিনিসগুলো পড়তেছি একই সাথে বাড়ির কাজ যেগুলো আমরা দিয়ে রাখছি, এই জিনিসগুলো যদি তোমরা একত্রিত করে ফেলতে পারো তাহলে এই বলবিদ্যা বইয়ে কিন্তু আর কোনো প্রশ্ন তোমাদের বাকি থাকবে না। আমরা কিন্তু ম্যাথ ক্লাসে শিখতেছি, এই কারণে তোমাদেরকে আমি অনুরোধ করব যে মাইক্রোফোনটা একটু অফ করো। এই কারণে তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের এই চলমান কাজগুলো কিন্তু তোমাদেরকে করে যেতে হবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা রেফারেন্স বই আমরা বারবার ক্লাসে তোমাদের রেফারেন্সের বইয়ের নাম দিয়ে দিই, তোমরা এই বইগুলো কালেক্ট করে তোমরা এই বই থেকে একটু পড়ালেখা করবা, তাহলে এর আশপাশে যদি ছোটখাটো কোনো কোশ্চেন থাকে এবং তোমাদের আরো জ্ঞান বৃদ্ধি করার জন্য কিন্তু তোমাদের এই বইগুলো দরকার। এই বইগুলো পড়লে তোমরা অনেক কিছুই শিখতে পারবা। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। একটু তাহলে দেখি আমরা শেয়ারটা অফ করে রাখি। ঠিক আছে, এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। তো আমি আবারও তোমাদেরকে অনুরোধ করবো, আমি প্রতিটা ক্লাসের শেষে তোমাদেরকে কিছু কথা বলি। তো ক্লাসটা আসলে আমাদের ক্লাস করার জন্য ক্লাস করা না, কিন্তু এক্ষেত্রে তোমাদের অনেক শিক্ষণীয় বিষয়ও আছে। যে আমরা এই যে করোনাকালীন সময়ে যারা যখন মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না, তখন কিন্তু তোমরা বসে বসে এই যে ক্লাস করতে পারছো, ক্লাসে বাসায় বসে, এটা কিন্তু তোমাদের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এই জন্য আমি বিশ্বাস করি তোমরা যদি এই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে পারো, যদি তোমরা কাজে লাগাতে পারো, তাহলে নিশ্চিতভাবে তোমাদের ভবিষ্যতের যে সময়টা আসছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে কাটাতে পারবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য দোয়া রেখো। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।